আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে জ্যামিতির প্রাথমিক ধারণা। যে ওকে, তাহলে আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে জ্যামিতির প্রাথমিক ধারণা। এখন জ্যামিতির প্রাথমিক ধারণা বলতেই আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে বুঝে থাকি। সেটি হচ্ছে বিন্দু, রেখা, তারপর রেখার ভিতর যে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তো যাই হোক, আজকে তাহলে আমরা আলোচনা শুরু করব সরাসরি ম্যাথ টিউটর বইয়ের। আপনারা 717 পৃষ্ঠায় একটু চলে যেতে পারেন। আর এই অধ্যায়টির আমি পিডিএফ ফাইল আমি আপনাদেরকে দিয়ে দেব যথারীতি, যেহেতু আজকের এই মুহূর্তে ক্লাসটি করার জন্য পিডিএফ ফাইলের প্রয়োজন নেই। ওকে, ঠিক আছে। আপনারা জানেন যে জ্যামিতির বিষয়ে যদি আমরা কথা বলতে চাই, আমি জ্যামিতির যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ আপনারা মোটামুটিভাবে সবাই এই বিষয়গুলো জানেন যে জ্যামিতির উদ্ভব থেকে শুরু করে বিশেষ করে জ্যামিতির যে প্রাথমিক মানে জ্যা মানে ভূমি, মিতি মানে পরিমাপ, এই সংক্রান্ত ধারণাগুলো আপনারা জানেন। তো আমি যেটা থেকে শুরু করতে চাচ্ছি, যে সরাসরি আমি বিন্দু থেকে শুরু করতে চাচ্ছি। আপনারা জানেন যে এটি একটি বিন্দু, আর বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিন্তু কোনোটাই থাকে না। আমরা জানি যে একটা ঘনবস্তুর ব্যাপারে যদি চিন্তা করি, একটা ঘনবস্তু তার তিনটা মাত্রা থাকে। একটি মাত্রা হচ্ছে দৈর্ঘ্য, আরেকটি মাত্রা হচ্ছে তার প্রস্থ, এবং আরও একটি মাত্রা হচ্ছে তার উচ্চতা। ঠিক আছে, অর্থাৎ একটি ঘনবস্তুর এই তিনটি মাত্রা থাকে। তো আমাদের আজকের আলোচনায় বিষয়গুলো নিয়ে বেশ কথা বলবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এই যে একটা বিন্দু, এই বিন্দুকে যদি আমরা একটু বর্ধিত করি, তাহলে এটি হবে একটা রেখা। লক্ষ্য করে দেখেন যে অনেকগুলো, আসলে একটা রেখা বলতে কিছু না, এটি হচ্ছে অনেকগুলো বিন্দুর সমষ্টি। অর্থাৎ এই যে রেখাটা দেখতে পাচ্ছেন, এই রেখাগুলোকে যদি আপনি কি করতে পারেন, জুম করেন, তাহলে দেখবেন যে আসলে পাশাপাশি ক্ষুদ্র 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 বিন্দু খুব কাছাকাছি তারা বসে আছে। অর্থাৎ এই যে রেখাটা দেখতেছেন, এর ভিতর এটি মূলত কি অনেকগুলো বিন্দুর সমষ্টি। ক্লিয়ার? এই কারণে আমরা একটা রেখার ক্ষেত্রে এই দাবিটা করতে পারি যে এই রেখায় অনেকগুলো কি রয়েছে, বিন্দু রয়েছে। কথাটা ক্লিয়ার? তাহলে একটা জিনিস দেখেন যে এই বিন্দুর পরিমাণ দেখা যাচ্ছে একাধিক, 3টা 4টা 5টা 10টা, অনেকগুলো হতে পারে। অর্থাৎ এরকম একটি সরলরেখায় যে বিন্দুগুলো অবস্থান করে, এই বিন্দুগুলির আমরা একটা নাম দেই, সেটি হচ্ছে সমরেখ বিন্দু। কি অর্থাৎ এখানে যে বিন্দুগুলো অবস্থান করতেছে, একে আমরা বলতে পারি কি সমরেখ বিন্দু। ওকে, আমি এই কথাটি কেন বলছি, শুধু এই জিনিসটা বোঝানোর জন্য যে আমাদের এখানে অনেকগুলো বিন্দুর সমষ্টি হচ্ছে মূলত একটি রেখা। যেমন এই যে রেখাটির কথা বলছি, একে আমরা একটা সরলরেখা বলতে পারি। সাধারণত একটা রেখাকে আমরা প্রায় সময় এরকম একটা তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে থাকি। অর্থাৎ এটার যে দিকটা, এটা অসীম পর্যন্ত আমরা কল্পনা করি, এটার দিকটা অসীম পর্যন্ত কল্পনা করি। তো এই যে আমরা একটা সরলরেখা দেখতে পাচ্ছি, রেখা কিন্তু শুধু সরল হয় না, রেখা আমাদের কি হয়, বক্ররেখা হয়। তাহলে আমরা রেখার ক্ষেত্রে যেমন এটি যদি আমরা বলি, তাহলে এটি হচ্ছে বক্ররেখা। তার মানে রেখা দু প্রকার, এটি আমরা দাবি করতেই পারি, একটি সরলরেখা, অন্যটি বক্ররেখা। সরলরেখা হচ্ছে যে পাশাপাশি যে বিন্দুগুলো বসবে সেগুলি একদম কে সোজা বরাবর বসবে, এটি হচ্ছে আমাদের সরলরেখা। আর বক্ররেখাটা হচ্ছে যেটি আমাদেরকে আঁকা বাঁকা হয়ে বসবে, তার মানে সেটা হচ্ছে আমাদের বক্ররেখা। তো এই যে সরলরেখা এবং বক্ররেখা, এই দুটো আইডিয়া আমাদের পেশ করে আজকে প্রয়োজন হবে। কথাটা ক্লিয়ার? এখন ধরুন আমি দুটো বিন্দু আঁকলাম। এই দুটো বিন্দুর ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি এখানে কয়টা রেখা আঁকতে পারবেন, প্লিজ আপনারা একটু কমেন্টে জানাতে পারেন যে এই দুটি বিন্দু দিয়ে আপনি কয়টা রেখা আঁকতে পারবেন। একটা, দুটো, অসংখ্য,
একটু কমেন্টে জানাতে পারেন। তবে আমি এখানে প্রশ্নটা দুটো প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আপনি সরল রেখা কয়টা আঁকতে পারবেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আপনি বক্র রেখা কয়টি আঁকতে পারবেন। ঠিক আছে, আপনারা এই দুটি প্রশ্নের উত্তরটা একটু খুঁজতে থাকুন যে এখানে আমার এই দুটি বিন্দু দিয়ে আমরা কয়টা সরলরেখা আঁকতে পারবো, একইভাবে আমরা কয়টা বক্ররেখা আঁকতে পারবো। ক্লিয়ার? খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, হাসান মাহমুদ ভাই বলেছেন যে একটা আঁকতে পারবো, অর্থাৎ সরলরেখা আমরা একটা আঁকতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এটি সত্য যে দুটি বিন্দু দিয়ে যদি সরলরেখা আপনি আঁকেন, কেবলমাত্র একটি সরলরেখা আপনি আঁকতে পারবেন। আমি আবারও বলছি, কয়টি? একটি সরলরেখা আপনি আঁকতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনি বক্র একা আঁকেন, ধরেন এই বিন্দু দুটো আমরা আবারও নিলাম, তাহলে আপনি যেমন এইভাবে একটা আঁকলেন, এইভাবে একটা আঁকলেন, আবার ওই দুটো বিন্দু দিয়ে গেলেই হলো। আপনার রেখা যেদিক দিয়েই যাক সমস্যা নেই, ফাইনালি ওই দুটো বিন্দু দিয়ে আমাদের গেলেই হলো। অর্থাৎ আপনি এদিক দিয়ে ঘুরে 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 যেখান দিয়ে ঘুরেন ঘুরে এই দিক দিয়ে গেলেই হলো। তার মানে আমরা বক্ররেখার ব্যাপারে বলতে পারি যে এটা আমরা শুধু দেখা যাচ্ছে অসংখ্য পরিমাণ আমরা আঁকতে পারি। ক্লিয়ার? তার মানে এখানে একটু যদি লক্ষ্য করে দেখেন যে দুটি বিন্দু দিয়ে আমরা সরলরেখা আঁকতে পারি একটা, আর বক্র রেখা আঁকতে পারি অসংখ্য। ক্লিয়ার? তো এখানে কিছু বিষয় আমাদের একটু মাথায় রাখতে হবে যে পরীক্ষার হলে কিছু প্রশ্ন আসে। যেমন আমি যদি এই দুটো বিন্দুকে চিন্তা করি, ধরেন এই বিন্দুকে চিন্তা করলাম, এই একটা বিন্দু, একে যদি একটু জাস্ট মিনিট, ওকে, আমি যদি দেখা যাচ্ছে এই দুটো বিন্দু বরাবর একটা যদি সরলরেখা আমি আঁকি, তাই না, সরি, ধরেন এই যে একটা আমি সরলরেখা আঁকলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দুটো বিন্দু দিয়ে আমি সরলরেখা এঁকেছি, আর একই সাথে আমি বেশ কিছু বক্ররেখা এঁকেছি। আমি যদি এই বিন্দুটার নাম এ বিন্দু দেই এবং এই বিন্দুটির নাম আমি যদি বি বিন্দু দিই, তাহলে এই এ বিন্দু এবং বি বিন্দু, আমাদের প্রশ্ন হচ্ছে এই দুটি বিন্দুর মাঝে একটা সরলরেখা বরাবর দূরত্ব আমরা পেতে পারি একাধিক, আর একটা না, সরলরেখা বরাবর একটা দূরত্ব পেতে পারি এবং বক্ররেখা বরাবর অনেকগুলো দূরত্ব পেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটি বিন্দুর দূরত্ব সরল রেখা বরাবর বড় হবে মানে এবং নাকি বক্ররেখা বরাবর বড় হবে। অথবা প্রশ্নটাকে আমি আরেকটু সহজ করে দিচ্ছি যে এই যে দুটি দূরত্ব, এটা কোন পথে কোন রেখা বরাবর হাঁটলে সবচেয়ে ক্ষুদ্রতম হবে, অর্থাৎ কম সময়ে আপনি কম দ্রুত অতিক্রম করতে হবে, সেটি কি সরলরেখা বরাবর না বক্ররেখা? উত্তর দিয়ে দেন। আমি বলছি এ বি দুটো বিন্দুতে, এ বি দুটো বিন্দু, এই দূরত্বটা যদি আপনি অতিক্রম করেন, তাহলে ক্ষুদ্রতম দূরত্ব কোনটা হবে? সরলরেখা বরাবর নাকি বক্ররেখা বরাবর? খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন এটি কোনটি হবে। ওকে, প্রাথমিকের জন্য কি জ্যামিতির ক্লাসগুলো ভালোভাবে করলেই কমন পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই কমন পাওয়া যাবে। এখানে প্রাথমিকের জ্যামিতিগুলো এত জটিল আসে না। আমি যে বেসিকগুলো আলোচনা করব সেগুলো খুব ভালোভাবে একটু আয়ত্ত করেন। আরেকটা ব্যাপার হচ্ছে আমি যে আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন কিনা, জ্যামিতির আলোচনা বুঝতে পারছেন কিনা, একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন। ওকে, আপনারা বলেছেন সরলরেখার দূরত্ব কম হবে, সরলরেখার কম হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। একটু আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন যে আপনারা আমার আলোচনা আদৌ বুঝতেছেন কিনা। ক্লিয়ার? ওকে, এবার আমরা এখানে আরো বেশ কিছু জিনিস জানবো। ঠিক আছে,
দেখা যাচ্ছে যে আমি এখানে কিন্তু একটা আলোচনা করেছিলাম, এই যে উপরে যেমন এখানে আমি আলোচনা করেছিলাম যে এগুলি মূলত অনেকগুলো বিন্দুর সমষ্টি, তাই না? অনেকগুলো বিন্দুর সমষ্টি হচ্ছে মূলত একটি রেখা, রাইট? এখন মনে করেন যে আমি যদি এই জিনিসটাকে আমি যদি বলি যে এই যে প্রান্তের বিন্দুগুলো ব্যতীত যদি এই রেখার মাঝখানের বিন্দুগুলির কথা বলি, এই বিন্দুগুলিকে বলা হয় অন্তস্থ বিন্দু। এবং সেই ক্ষেত্রে আমাদের আরেকটা আইডিয়া শুরুতে একটু জেনে নিতে হবে। চলুন আইডিয়াটা একটু জেনে নিই। সেটি হচ্ছে, ধরুন আমরা বলেছিলাম রেখা দু প্রকার হয়, সরলরেখা এবং বক্ররেখা। সুমাইয়া পারভিন বলেছেন যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক তো দেননি। ঠিক আছে আপু, এই ব্যাপারে আমি শুরুতেই আপনাদের বলেছি যে মানে আমার এখানে ফোনটা অনেক বেশি আসায় আজকে যেহেতু আমাদের অনলাইন ATBS ভর্তি ছিল, দুর্ঘটনাক্রমে আমি আমার টিমকে ফোনটা একটু সাথে রাখতে বলেছিলাম। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা মূলত আমার ওই ফোন থেকে খোলা, যদিও আমার ডেস্কটপে কানেক্টেড আছে, কিন্তু সমস্যা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক কাছাকাছি না থাকলে ওই ডেস্কটপ কাজ করে না। বিশেষ করে আমার যে নেটওয়ার্কের অধীনে যদি না থাকে অথবা ওটাতে যদি না থাকে, এই কারণে মূলত হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়ার সুযোগ হয়নি। আর আপনাদেরকেও অনুরোধ করতে পারিনি, কারণ আপনাদের কমেন্ট ওখানে লিঙ্ক শেয়ারের অনুমতি নেই, এই কারণে মূলত দেওয়া হয়নি। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমি যে কথাটা বলতেছি যে এই যে আমরা রেখা দেখতেছি, এই রেখা এটা হচ্ছে রেখা যেটা দুদিকে চলে গেছে, অর্থাৎ এদের যদি প্রান্তবিন্দু চিন্তা করেন তাহলে আমি যদি বলি যে ধরুন একটা রেখার ক্ষেত্রে যদি তথ্য দেই যে একটা রেখা, এটাকে যদি আমি চিন্তা করি যে এদের শেষ বিন্দু কোনটা, আসলে রেখার শেষ বিন্দু বলতে কিছু নেই, কারণ তীর চিহ্ন দ্বারা এটা ইনফিনিটিকে বোঝায়, এটাও ইনফিনিটিকে বোঝায়। তার মানে আমরা বলতে পারি শেষ বিন্দু মানে কি প্রান্ত বিন্দু, যেটা কি নেই রেখার ক্ষেত্রে নেই, প্রান্ত বিন্দু নেই। ক্লিয়ার? ওকে, এবার লক্ষ্য করেন আরেকটি বিষয় হচ্ছে, যদি আমরা একটা রেখার মাঝখান থেকে একটা অংশ নেই, ধরেন এইটুকু অংশ নেই, ধরলাম এটা এ এটা বি, তাহলে একটা রেখার থেকে কোনো একটা অংশ, স্বতন্ত্র অংশ এইটুকু যদি কাটে আপনি নিয়ে নেন এ থেকে বি পর্যন্ত, তাহলে এটিকে আমরা মূলত রেখাংশ বলি। কি বলি? আমরা রেখাংশ বলি। আর রেখাংশ যেহেতু কেটে নেওয়া হয়, তার মানে দুই প্রান্তে না কাটলে তো আর রেখাংশ তৈরি হচ্ছে না। তার মানে ওই প্রান্ত বিন্দু থাকবে, অবশ্যই থাকবে যে যে প্রান্তে আপনি কেটেছেন। এই কারণে আপনি এই ক্ষেত্রে রেখাংশের ক্ষেত্রে মনে রাখতে পারেন যে এর যে প্রান্তবিন্দু এটি হচ্ছে দুটি। কয়টি? দুটি। এবার আসেন, আমাদের যদি এমন হয় যে পুরোটাই অংশ কেটে না নিয়ে ধরেন একটা শেষ প্রান্ত আপনি হিসাব করলেন, যেমন অনেক সময় সূর্যের ক্ষেত্রে যে আমরা সূর্যের রশ্মি যাচ্ছে, তাই না? আমরা এই ক্ষেত্রে একটা প্রান্তবিন্দু থাকে, সূর্য উৎস থাকে, বাকিটা অসীম পর্যন্ত চলে থাকে। ধরেন এটা একটা প্রান্তবিন্দু আর অপর পাশটা কোনো প্রান্তবিন্দু নেই, অসীম পর্যন্ত চলতে থাকলে এটা অনেকটা সূর্যের রশ্মির মতোই, একে আমরা বলবো কি রশ্মি। অর্থাৎ যার এক প্রান্তবিন্দু কয়টা? একটা। তাহলে আমরা মোটামুটি এখান থেকে যে তথ্যগুলো পেলাম, তিনটা তথ্য: রেখাংশের কোনো প্রান্তবিন্দু নেই, রেখাংশের কি নেই? কোনো প্রান্তবিন্দু নেই, সরি রেখার কোনো কি নেই? প্রান্তবিন্দু নেই প্রথমত। একইভাবে রেখাংশের ক্ষেত্রে আমাদের দুটি প্রান্তবিন্দু আছে এবং রশ্মির ক্ষেত্রে আমাদের প্রান্তবিন্দু কয়টা? একটা। এই তথ্যটা আপনাকে খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? ওকে, এবার আসুন আমাদের এবার এই যে রেখাংশের ভিতর দুটো প্রান্তবিন্দু আছে, ধরেন এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুগুলোকে আমাদের কি বিন্দু বলা হয়? আমি আবারও বলছি যে এই রেখাংশের উপর উপস্থিত যে বিন্দুগুলো, এই বিন্দুগুলোকে কি বিন্দু বলা হয়? এটাকে আমরা অন্তস্থ বিন্দু বলি, যেহেতু এটার ভিতরে অবস্থিত। তাহলে এই বিন্দুগুলোকে আমরা কি বলি? অন্তস্থ বিন্দু বলি।
ওকে, অন্তস্থ বিন্দু বলি। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এবার আসুন যে এটি হচ্ছে মূলত আমাদের কি, এই বিন্দুগুলো অন্তস্থ বিন্দু। এখন ধরেন এর ঠিক মাঝখানে যদি আমরা একটা বিন্দু নেই, যে একটা রেখাংশের ঠিক মাঝখানে যদি আমরা কি নেই, একটা মানে দেখা যাচ্ছে যে বিন্দু নিলাম, ধরেন এই জায়গাটা, এই দুপার্শ্ব সমান, এখান থেকে এই দুপার্শ্ব কি সমান, ঠিক আছে, অর্থাৎ এই দুপার্শ্ব সমান। তখন এই যে মাঝখানে বিন্দুটা, অর্থাৎ এই প্রান্ত বিন্দু থেকে এই পর্যন্ত, এই প্রান্ত বিন্দু থেকে এই পর্যন্ত কি সমান, তখন এটাকে আমরা বলি মূলত মধ্যবিন্দু। কি বলি? আমরা বলি মধ্যবিন্দু। কথাটা ক্লিয়ার? এটিকে আমরা বলি মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু আপনি দেখা যাচ্ছে খুব সহজেই তৈরি করতে পারেন। বিশেষ করে ধরুন একটা রেখাংশ আপনি নিলেন, ধরেন এই পর্যন্ত আপনি একটা রেখাংশ নিলেন, অর্ধেকের বেশি আপনি একটা চাপ নিলেন, এই পাশে একটা চাপ নেবেন, এখান থেকে এই পাশে একটা চাপ নেবেন, অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা চাপ নেবেন। ক্লিয়ার? তারপর একটা স্কেল ফেলবেন, যদিও আমার এখানে হাতে আঁকা। তারপর ধরেন মাঝামাঝি একটা স্কেল ফেললেন, স্কেল ফেলার পর মাঝখানে যে বিন্দুটা তৈরি হবে, ওই বিন্দুটাই হচ্ছে মূলত আমাদের কি, মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর কনসেপ্টটা হচ্ছে বেসিক্যালি যে প্রান্তবিন্দু যেটা থাকবে, এই প্রান্তবিন্দু থেকে সমান দূরত্বে থাকলে সেটি হবে কি, এদিক থেকেও সমান এদিক থেকে সমান, সেটি হচ্ছে মধ্যবিন্দু। কথাটা ক্লিয়ার? এখন আমরা মোটামুটিভাবে কয়েকটা কনসেপ্ট জানলাম, যে মধ্যবিন্দু, তারপর অন্তস্থ বিন্দু, ভিতরের বিন্দুগুলো কি, রেখা জানলাম, রেখাংশ জানলাম, রশ্মি জানলাম। প্লিজ এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন প্লিজ একটু দ্রুত ইয়েস লিখে একটু কমেন্ট করুন, কারণ আপনারা যদি বুঝতে পারেন তবেই দেখা যাচ্ছে আমার আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ আছে। গুড, ওকে। তাহলে আমরা পরবর্তী, ওকে, রশ্মিটা নিয়ে বলবো, তাই না? ওকে, দেখেন এটি হচ্ছে রশ্মির ব্যাপারটা হচ্ছে একটা প্রান্তবিন্দু থাকবে, ধরেন এটা যে কোনো দিকেই থাকতে পারে, ধরেন এটা একটা প্রান্তবিন্দু, আর আরেকটা পর্যন্ত অসীম পর্যন্ত থাকবে। তাহলে অসীম পর্যন্ত থাকলে একটা উৎস থাকবে, একটা প্রান্ত থাকবে, আরেকটা প্রান্ত থাকবে না। তখন এটা সূর্যের ঠিক যেমনটা তেমনটা এটা আমরা রশ্মি বলবো। কথাটা ক্লিয়ার? ওকে। এবার আমরা এই জায়গায় আরো কিছু তথ্যকে একটু দাঁড় করাবো। সেটি হচ্ছে, লক্ষ্য করেন যে আমাদের ধরেন এটা একটি রেখা, এটা একটা বহিস্থ বিন্দু। রেখা থেকে এটা হচ্ছে আমাদের মূলত একটি কি, বহিস্থ বিন্দু, অর্থাৎ রেখার বাহিরে অবস্থিত এরকম একটা বিন্দু। এখান থেকে এর উপর আমরা অনেকগুলো কি রেখা টানতে পারি, তাই না? এখন মনে রাখবেন যে কোনো সরলরেখার বহিস্থ বিন্দু থেকে ওই রেখার উপর যতগুলো আপনি সরলরেখা আপনি আঁকবেন, তাদের মাঝে লম্ব বরাবর যে সরলরেখাটা আসবে সেটার দূরত্ব হচ্ছে সবচেয়ে কি, ক্ষুদ্রতম। সবচেয়ে ক্ষুদ্রতম, এই তথ্যটা এমনিতেই বোঝা যায় যে লম্ব বরাবর যেটি হবে, অর্থাৎ 90 ডিগ্রিতে, কত ডিগ্রিতে, 90 ডিগ্রিতে বরাবর যে রেখাটা এখানে কি হবে, লম্বভাবে পড়বে, সেটির দূরত্ব হচ্ছে সবচেয়ে বাকিগুলির সাথে ক্ষুদ্রতম দূরত্ব ওই বহিস্থ বিন্দু থেকে। কথাটা ক্লিয়ার? আর যদি দেখা যাচ্ছে লম্ব 90 ডিগ্রি না হয়, তাহলে আমাদের কি, হয়তো এটা বড় হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এখন ভালো করে খেয়াল করে দেখেন যে আমাদের যদি এই জায়গা থেকে বিশেষ করে আমরা বিন্দু দিয়ে শুরু করেছিলাম, এবার যদি আমি বলি যে একটা বিন্দু
আমি বলেছিলাম একটা ঘনবস্তুর তিনটা মাত্রা থাকে, দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে। এখন আমি বললাম বিন্দু, তাহলে বিন্দুর এই মাত্রাগুলো আছে কিনা, তাই কিনা? বিন্দুর ক্ষেত্রে এই মাত্রাগুলো আছে কিনা সেটা আমরা দেখব। আমি জানি না যে এখানে আসলে লিস্টেড করা যাবে কিনা, ঠিক আছে? ওকে, আমি আর একটু লম্বা করি, হয়তো হতে পারে। ঠিক আছে, দেখা যাক কতটুকু আগানো যায়। আমি যদি বিন্দুর ব্যাপারে আপনাদেরকে বলি, যে ধরে নিচ্ছি বিন্দুর, তাহলে বিন্দুর এই তিনটা মাত্রা, এদেরকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এদেরকে এক একটা মাত্রা বলবো। কি বলবো? এক একটা মাত্রা বলবো। অর্থাৎ দৈর্ঘ্য একটা মাত্রা, প্রস্থ একটা মাত্রা, উচ্চতা একটা মাত্রা। এখন প্রশ্ন হচ্ছে বিন্দুর ক্ষেত্রে তাহলে এই তিনটার কোনটি আছে? আসলে বিন্দু, এটা যদিও আমরা একটা ফটো দিয়ে প্রকাশ করি, কিন্তু আসলেই এটার মূলত দৈর্ঘ্য প্রস্থ কোনোটাই নাই, এটার জাস্ট একটা উপস্থিতি আছে ধরে নেওয়া হয়। কথাটা ক্লিয়ার? এই কারণে আমাদের এর কি নেই, দৈর্ঘ্য নেই, প্রস্থও নেই, কি নেই, আমার উচ্চতাও নেই। এই কারণে বলা হয় যে শূন্যের ক্ষেত্রে যে তথ্যটা দেওয়া হয় সেটি হচ্ছে শূন্য হচ্ছে, সরি, বিন্দু হচ্ছে শূন্য মাত্রার, বিন্দু হচ্ছে কি শূন্য মাত্রার, অর্থাৎ এর কোনো মাত্রা নেই। ক্লিয়ার? এই আইডিয়াগুলো একটু ভালো করে একটু মাথায় রাখবেন। এরপর শূন্য বিন্দু থেকে যদি আমরা একটু বর্ধিত করি, তাহলে যেটি দাঁড়াচ্ছে, আমরা ধরে নিচ্ছি একটা রেখা। এই একটা রেখা, ধরেন তীর চিহ্ন দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি। ওকে, এই রেখা, তাহলে রেখার ক্ষেত্রে ঠিক আছে, প্রস্থ নেই, কারণ বিন্দুর যে ওইটার পুরুত্ব নিয়ে তো আমি আগাইছি। এর প্রস্থ নেই, কিন্তু দেখুন দৈর্ঘ্য আছে, অর্থাৎ এটা কিন্তু একটা দৈর্ঘ্য, অর্থাৎ মিনিমাম দেখা যাচ্ছে, আমি ধরে নিলাম এটা 10 মিটার। তার মানে 10 মিটার একটা দূরত্ব কিন্তু এটার আছে। তার মানে কি, এটি হচ্ছে এর দৈর্ঘ্যটা আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে এইটুকু লম্বা সে। তার মানে আমি যদি রেখার ক্ষেত্রে তথ্যটা দেই, তাহলে যেটি হচ্ছে যে এর দৈর্ঘ্য আছে। এখন প্রশ্ন হচ্ছে প্রস্থ কি আছে? না, প্রস্থ নেই। ঠিক আছে, এর প্রস্থ নেই। উচ্চতা আছে? উচ্চতা নেই। তার মানে এটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এবার আসুন, আমরা যদি এই জায়গায় যদি একটু দূরত্ব নেই, ঠিক আছে, এই পাশে যদি একটা দূরত্ব নেই, তাহলে দেখুন আমরা এই জায়গায় একটা পৃষ্ঠ তৈরি হলো। কি তৈরি হলো? একটা পৃষ্ঠ তৈরি হলো। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা একটা তল। এটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা তল। ক্লিয়ার? একটু লক্ষ্য করেন যে এটি হচ্ছে একটা তল, অর্থাৎ ঠিক এরকম। ঠিক আছে, যে এইটা একটা পৃষ্ঠ, সারফেস। কথাটা ক্লিয়ার? অর্থাৎ যেটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তাহলে এটা কি সারফেস, যেটা আমরা চামড়া বলে থাকি। চামড়া, যে চামড়ার উপরে যে ভাগটা, এটাকে বলা হয় সারফেস। আর সারফেসটাই হচ্ছে মূলত কি তল। সারফেসটা হচ্ছে কি তল। তার মানে কি এটা একটা তল। আপনি এইভাবে ধরলে এইটুকুর সাপেক্ষে এটা একটা তল, এইভাবে ধরলে এই দৈর্ঘ্য প্রস্থের সাপেক্ষে এটা একটা তল, কারণ এটা একটা পৃষ্ঠ, রাইট? তাহলে এটাও একটা পৃষ্ঠ, এটাও একটা পৃষ্ঠ। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যেটাকে ধরতেছেন তার ভিত্তিতে আমরা এখানে একটা তল পাচ্ছি। তাহলে এটি একটি তল। তাহলে এই যে তল, যেটা এদিকে 10 মিটার আমি ধরে নিলাম, ঠিক আছে, 10 মিটার। তাহলে এটা হচ্ছে আমার কি দৈর্ঘ্য। এই পাশে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, দৈর্ঘ্য। আর এই দূরত্বটা হচ্ছে আমার কি প্রস্থের। ঠিক আছে, তাহলে প্রস্থ আমি ধরে নিলাম 5 মিটার। প্রস্থ কি 5 মিটার।
তাহলে এই যে যাকে আমি তল বলতেছি এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এর কি আছে, দৈর্ঘ্য আছে, এর কি আছে, প্রস্থ আছে। তার মানে আমি যদি তলের ব্যাপারে সিদ্ধান্তে আসি তাহলে আমাদের সিদ্ধান্তটা কি হতে পারে, এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এখন উচ্চতাটা কি, উচ্চতাটা হচ্ছে, ধরেন এটা যদি আপনি তল কল্পনা করেন এটাকে, তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, যদিও এখানে এটা স্কোয়ার মনে হচ্ছে। তো এই যে পাশের যেটা, এই যে এটাকে তখন আপনি উচ্চতা চিন্তা করতে হবে। আবার যদি এটাকে ধরেন তল মনে করেন তাহলে এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য, তখন এই পিছনে এটা হচ্ছে উচ্চতা, এখান থেকে এ পর্যন্ত এটা হচ্ছে কি উচ্চতা। তার মানে উচ্চতার ব্যাপারটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ব্যতীত আর যে পৃষ্ঠাটা থাকবে ওটাই হচ্ছে আমার উচ্চতা। ঠিক আছে, ওটা যদি উচ্চতা হয় তাহলে আমাদের ওই উচ্চতাটা যদি এখানে নেই, এখন যদি আমরা একটা উচ্চতা আঁকি, ধরেন একটা উচ্চতা আমরা যদি আঁকি, তাহলে ধরেন এই জায়গায় আমরা একটা উচ্চতা আঁকলাম, ঠিক আছে, ওকে, যদিও মেসের কাঠ বক্সের মতো মনে হয়েছে। তাহলে এই যে জিনিসটা আমি যেটা বলছিলাম, এটা তল ধরলে এই এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তার মানে এই যে পাশে এইটুকু হচ্ছে এটা কি উচ্চতা। তাহলে এই যে জিনিসটা এটাকে আমরা বলবো কি উচ্চতা। তাহলে তখন আমি যদি এটা একটা ইট ধরে নেই, তাহলে এই ইটটার আমাদের কি আছে, আমার দৈর্ঘ্য আছে, এই ইটটার আমার কি আছে, প্রস্থ আছে, এটি কি আছে, আমাদের উচ্চতা আছে। তার মানে আমার তিনটা জিনিসই এখানে রয়েছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি থাকে তাহলে তখন আমরা এটা বলেছিলাম যে এই তিনটা ক্যারেক্টার থাকে কার, আমাদের একটা ঘনবস্তুর। এই তিনটা ক্যারেক্টার থাকে কার, ঘনবস্তুর। তাহলে এটা যদি ঘনবস্তুর হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখুন আমাদের ঘনবস্তুর ক্ষেত্রে এখানে তিনটা চরিত্রই আমাদের রয়েছে, ঠিক আছে, তিনটা চরিত্র, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। এখন পরীক্ষার হলে প্রশ্ন কিভাবে আসতে পারে, আসতে পারে শূন্য কত মাত্রিক, শূন্য কত মাত্রিক, শূন্য মানে সরি বিন্দু কত মাত্রিক, শূন্য মাত্রার, রেখা কত মাত্রার, রেখা হচ্ছে একমাত্রিক, আমি যদি বলি তল তাহলে দ্বিমাত্রিক, আমি যদি বলি কি ঘনবস্তু তাহলে হবে ত্রিমাত্রিক। মজার ব্যাপার হচ্ছে এই কয়েকটা মাত্রা থেকেই নিয়মিতভাবে প্রশ্ন আসে। যদিও আমরা এই জায়গায় উচ্চতা বলতে ভেদ নামে আরেকটা শব্দকে আমরা ব্যবহার করি, পরীক্ষার হলে এই ভেদ যেটা এটিও থাকতে পারে। এবার একটু আমাকে কমেন্টে জানান যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। আরেকটা বিষয় বলি, আমার যে জ্যামিতির উপর সরাসরি বই ধরে ধরেও আমার পুরো জ্যামিতির উপর ক্লাস রয়েছে, আপনারা চাইলে ইউটিউব থেকে সেগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবার আসুন এবার আমরা আলোচনা করব সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা বোঝাই যাচ্ছে
যেটা সমান দূরত্ব মেনটেন করে পাশাপাশি চলবে। ধরেন দুটি সরলরেখা, এটি একটি সরলরেখা, রাইট, এটি একটি কি সরলরেখা, যখন আরো একটি সরলরেখা কি পাশাপাশি চলবে, অর্থাৎ এটি একটি সরলরেখা, আমি ধরে নিচ্ছি এটিও একটি সরলরেখা, সরি, তাহলে দেখুন এই দুটো আমার কি সরলরেখা, এটি একটি সরলরেখা, আমার এটিও একটি সরলরেখা। অর্থাৎ যখন দুটি সরলরেখা পরস্পর সমান দূরত্ব মেনটেন করে পাশাপাশি বসবে, তখন এই রেখা দুটোকে আমরা সমান্তরাল রেখা বলি। তাহলে সমান্তরাল রেখার বেসিক কনসেপ্টটা কি? যে তারা একে অপরকে সমান দূরত্ব মেনটেন করে পাশাপাশি চলতে থাকবে। যেমন এই জায়গাতে যদি আমি 2 মিটার থাকে, তাহলে ধরেন এই জায়গাটা আমাদের কত মিটার থাকলো? 2 মিটার। তাহলে নিশ্চিত থাকেন আপনি যে কোনো জায়গায় যদি মাপেন, তারা যদি সমান্তরাল হয়, তাহলে সব জায়গায় আমার কি হবে? 2 মিটার হবে, যতদিন পর্যন্ত মাপতে থাকেন 2 মিটার। এই কারণে এরা কখনোই যে সমান্তরাল রেখায় কখনো সরলরেখাদ্বয় পরস্পর ছেদ করে না। সরল রেখা দ্বয় পরস্পরকে ছেদ করতে পারে না। ওকে, তার মানে যেহেতু দুটো রেখা পরস্পরকে ছেদ করতে পারে না, এটি যদি সত্য হয় তাহলে এটিও সত্য যে তাহলে তাদের কোনো ছেদবিন্দু নেই। ছেদবিন্দুকে আমরা বলি তাদের সাধারণ বিন্দু নেই। কি নেই? আমাদের সাধারণ বিন্দু নেই। অর্থাৎ তাহলে সমান্তরাল রেখায় আমাদের কোনো সাধারণ বিন্দু থাকে না। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে সরলরেখাদ্বয় পরস্পরকে ছেদ করতে পারে না, এবং এই কারণে তাদের কোনো সাধারণ বিন্দু নেই। ধরেন আপনি যদি দুটো রেখা পরস্পরকে ছেদ করতে পারে, তাহলেই তো তাদের একটা কমন বিন্দু থাকবে। কমন বিন্দু মানে যে বিন্দুটা এরো, যেহেতু এরা পরস্পরকে ছেদই করবে না, তার মানে সাধারণ বিন্দু থাকার প্রশ্নই আসে না। আর সাধারণ বিন্দুটার জন্মই হচ্ছে দুটো কোথাও না কোথাও ছেদ করতে হবে। সেটা দুটো করুক, তিনটা করুক, চারটা করুক, তাকে ছেদ করতে হবে অথবা স্পর্শ করতে হবে, যেটাই বলে। যদি এটা না করে তাহলে এটার কখনোই সাধারণ বিন্দু হবে না। তাহলে সেই জায়গা থেকে আমাদের সমান্তরাল রেখা দুটির কখনোই কোনো সাধারণ বিন্দু থাকে না। আমরা এটাকে যদি এবি বলি, এটাকে যদি সিডি বলি, তাহলে আমরা একে লিখতে পারি এবি রেখা সমান্তরাল আমাদের সিডি। ক্লিয়ার? অর্থাৎ আমাদের একে এই সমান্তরাল চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ক্লিয়ার? এখন দেখেন, আমরা যদি আরেকটা বিষয় বলি যে যেসব রেখা একই সরলরেখার সমান্তরাল তারা পরস্পর সমান্তরাল, যেটা আমি এই ব্যাপারে আমি আরেকটু চিত্র আঁকি, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। ধরেন এই রেখা এবি রেখার সমান্তরাল, আমি 4 নম্বর অপশন, এবি এর সমান্তরাল আমি ইএফ রেখা আঁকবো। ঠিক আছে, তাহলে এখানে তো আমি যেহেতু কম্পাস দিয়ে আঁকতেছি না, অনুমানে আমি এঁকে নিচ্ছি যে আমি এই এবি সমান্তরাল করে একটা রেখা এখানে কি করলাম? এঁকে নিলাম। ঠিক আছে, তাহলে দেখুন এই জায়গায় আমি এটার নাম দিলাম কি? ই এফ। তার মানে এটা এ বি, এটা এ, সব কটা বড় হাতে দিলাম। তাহলে আমাদের এ বি এর সমান্তরাল আমরা কি করব? এ বি সমান্তরাল আরো একটা আঁকলাম। ঠিক আছে, এখন আঁকার পর খেয়াল করে দেখেন যে ধরেন আমি ধরে নিচ্ছি এই আমাদের সিডি 2 মিটার ছিল, এখান থেকে এ বির সমান্তরাল এটা হচ্ছে 5 মিটার, মানে এখান থেকে এই জায়গা থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটা 5 মিটার।
তাহলে স্বাভাবিকভাবে এখান থেকে এই পর্যন্ত 5 মিটার হবে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে এরকম আমি চাইলে আবার কি এটা ইএফ এঁকেছি, তাই কি না? ইএফ, তাহলে আবার আমি আরো অনেক আঁকতে পারি। প্রশ্ন হচ্ছে যে একটা সরলরেখার সমান্তরাল, এটার সমান্তরাল আমি যতগুলোই কি আঁকি, সমান্তরাল রেখা আঁকি, এই যে বাকি যারা আছে এরা নিজেরাও কি পরস্পরের সমান্তরাল, এরা নিজেরাও কি সমান্তরাল। এই কারণে বলা হয় যেসব রেখা, এই যে যেসব রেখা একই রেখার সমান্তরাল, একই রেখার সমান্তরাল, তারা পরস্পরকে সমান্তরাল। বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে একটু কমেন্টে জানিয়ে দিন যে যারা একই রেখার সমান্তরাল তারা নিজেরাও কি পরস্পরের সমান্তরাল। প্লিজ একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন। ওকে, ওকে, ধরেন আমরা যদি এই এবি বাহুর উপর একটা লম্ব আঁকি, এবি বাহুর উপর একটা লম্ব আঁকি, ধরেন এখান থেকে অর্ধেকের বেশি চাপ নিই, এদিকে একটা চাপ নিলেন, এখান থেকে এদিকে একটা চাপ নিলেন, একই চাপ দুবার নেবেন, এই পাশে একটা, এই পাশে একটা। তারপর কি করবেন, কম্পাস দিয়ে বসে ধরেন এদের মাঝে কি করলেন, একটা লম্ব আঁকলেন। ঠিক আছে, কি করলেন, একটা লম্ব আঁকলেন। ওকে, একটা লম্ব আঁকলেন। যেহেতু হাতে আঁকতেছি সঙ্গত কারণে একটু এদিক সেদিক হবে। লম্ব আঁকা মানে হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রিতে এটা আঁকা হবে, 90 ডিগ্রি। কারণ আপনারা জানেন একটি সরলরেখার সরল কোণ অর্থাৎ সোজা কোণের উপর ডিগ্রি হয় কত, 180। তাহলে এটা যদি লম্ব দিয়ে দুভাগ করা হয় তাহলে এটা 90 হবে, এটা আমার 90 হবে। এ নিয়ে আমরা কোণে আলোচনা করব। এখন দেখেন যে এই জায়গাটায় আমরা একটা লম্ব আঁকলাম। ঠিক আছে, আমরা দেখা যাচ্ছে যে এখানে আমরা কি করলাম, এ বির উপর আমরা ও পি একটা লম্ব আঁকলাম। এখন কথা হচ্ছে এ বির উপর যে লম্বটা এঁকেছি এটাকে যদি আমি বর্ধিত করি, কি করি, এটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে লক্ষ্য করুন যে একে যদি আমরা কি করি, বর্ধিত করি, অর্থাৎ একে যদি আমরা বর্ধিত করি এই পর্যন্ত, তাহলে এ বির উপর যেমন লম্ব একইভাবে সে এই সিডির উপরও লম্ব হবে এবং ই এফ এর উপরও লম্ব হবে। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি, তাহলে এ বির উপর লম্বটা বাকি যারা সমান্তরাল আছে এ বির উপর লম্ব হলে সে বাকি যারা সমান্তরাল আছে তাদের উপরও লম্ব হবে। ইভেন যদি মনে করেন যে এই যে একটা সমান্তরাল একটা রেখার উপর যদি আপনি একাধিক লম্ব আঁকেন, ধরেন এই একটা লম্ব আঁকলেন অর্থাৎ 90 ডিগ্রিতে ই করলেন, ধরেন আরো একটা লম্ব আঁকলেন, তাই কিনা, আরো একটা লম্ব আঁকলেন। ঠিক আছে, তাহলে একটা জিনিস মনে রাখবেন যে ধরেন আপনি আরো একটা লম্ব আঁকলেন, এটাও হচ্ছে আপনার 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি এবং এটাও কি 90 ডিগ্রি। তাহলে মনে রাখবেন যে ধরেন এটা ওপি আমরা নাম দিয়েছিলাম, এটা এম এন নাম দিলাম, এটা কিউ আর নাম দিলাম। ঠিক আছে, তাহলে মনে রাখবেন যে এখানে এরা নিজেরা পরস্পরের কি সমান্তরাল, এরা নিজেরা পরস্পরের কি সমান্তরাল, অর্থাৎ কিউ আর। অর্থাৎ যদি আপনি কোনো রেখার উপর একাধিক লম্ব আঁকেন তাহলে এই লম্ব যারা রয়েছে তারা পরস্পর নিজেরা কি পরস্পরের সমান্তরাল। কারণ
90 ডিগ্রিতে মানে কি সোজা বরাবর তারা দাঁড়াবে। তার মানে কি সোজা বরাবর দাঁড়ানো মানে কি সব জায়গায় এদের দূরত্ব সেম থাকবে। বলেন এই আইডিয়াটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে মোটামুটিভাবে এই আইডিয়াটা আমাদের গেল। আরেকটা বিষয় একটু সমান্তরাল রেখার ক্ষেত্রে একটু বলে আমরা সামনে আগাবো, কোন নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ধরেন আমি দুটো সমান্তরাল রেখা আঁকলাম। ধরেন এটা একটা, ঠিক আছে। এখন এদেরকে যদি ছেদ করা হয়, ধরেন এভাবে যদি আমরা ছেদ করি, ঠিক আছে। আমি আবারও বলছি যে ধরুন দুটো সমান্তরাল বাহুকে যদি একটা রেখা দ্বারা ছেদ করা হয়, আপনারা জানেন এটা হচ্ছে আমাদের ছেদক মহাশয়। আমরা যদি এটাকে একটা বাহু নাম দিই, এটাকে একটা বাহুর নাম দিই, এটা একটা দিই, তাই না? ওকে, তাহলে এইভাবে যদি ছেদ করে তারা বেশ কিছু কোণ উৎপন্ন করে, যেমন এই একটা কোণ উৎপন্ন করে, তাই না? এই একটা কোণ উৎপন্ন করে, তারপর এই একটা কোণ উৎপন্ন করে। চমৎকার। একইভাবে আমি যদি বলি যে ধরেন এই একটা কোণ উৎপন্ন করে, এই একটা কোণ উৎপন্ন করে, রাইট? একইভাবে এই একটা কোণও তারা উৎপন্ন করতেছে, তার মানে কি এখানেও একটা কোণ উৎপন্ন করতেছে। একইভাবে খেয়াল করে দেখেন যে এই একটা কোণও উৎপন্ন করতেছে, তার মানে এখানে এই যে একটা কোণ, এই একটা কোণ, এই একটা, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, তার মানে দেখা যাচ্ছে যে এখানে 8টি কোণ তারা উৎপন্ন করতেছে। কয়টা? 4টি যোগ 4টি, টোটাল কয়টি? 8টি কোণ তারা উৎপন্ন করতেছে, রাইট? 8টি কোণ উৎপন্ন করতেছে। তাহলে দেখেন এই 8টি কোণের ভিতর দেখেন, যদি ভালো করে খেয়াল করে দেখেন, এখানে আমার 4টি কোণ পরস্পর সমান। 4টি কোণ পরস্পর সমান কিভাবে? আপনি যদি নাম্বারিং ফেলেন, ধরেন আমি 1, এটা হবে 2, আমি ধরে নিচ্ছি এটা 3, এটা হচ্ছে 4, তাহলে একইভাবে এটি হচ্ছে 5, এটি 6, এটি 7, এটি হচ্ছে 8, তাই না? আমি কালার কম্বিনেশনটা করতেছি যাতে বুঝতে সুবিধা না হয়। এটি 1, এটি 2, এটি 3, এটি 4, এটি হচ্ছে, সরি, এটি হচ্ছে 6, 5, 6, তারপরে এটি হচ্ছে 7, তাই না? এখানে একটু খেয়াল করে দেখেন যে এই জায়গাতে আমার 1 নম্বর যে কোণটা আছে এটা সমান আমার 4 নম্বর যে কোণটা, এটা এটা সমান আমার 5 নম্বর যে কোণটা, এটা এটা সমান আমার 8 নম্বর যে কোণটা, এটা এটা একটা কম্বিনেশন। অর্থাৎ আমি আরও একটু ক্লিয়ার করব আপনাদের, একটু ধৈর্য ধরুন। তারপর এখানে যে 2 নম্বর কোণ আছে এটা সমান হচ্ছে আমার কত? 3 নম্বর কোণ। আপনাদের এইভাবে মুখস্থ করতে হবে না, জাস্ট বিষয়টা একটু বুঝেন। তারপর হচ্ছে আমার 6 নম্বর কোণ, তারপর কত? আমার 8 নম্বর কোণ, সরি 7 নম্বর কোণ, একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে। এটার বিষয়টা কি? এটা হচ্ছে আমরা ব্যাপারগুলো আরো একটু খোলাসাভাবে জানি।
সেটা হচ্ছে আমরা বেশ কয়েকটা কোণ সম্পর্কে একটু ধারণা নেব। ঠিক আছে, এই কোণগুলোর একটি হচ্ছে ধরেন একান্তর কোণ, আরেকটি হচ্ছে অনুরূপ কোণ, আরেকটি হচ্ছে বিপ্রতীপ কোণ। ওকে, এই তিনটা কোণ সম্পর্কে আমাদের আগে প্রথম ধারণাটা নিতে হবে। এখানে একান্তর কোণ, অনুরূপ কোণ বা বিপ্রতীপ কোণটা কোনটা? প্রথমত হচ্ছে খেয়াল করেন যে এই জায়গায় এই যে একটা কোণের আরেকটা কোণের বিপরীত পাশে যেটা আছে এটাকে বলা হয় আমাদের কি? বিপ্রতীপ কোণ। তাহলে এখানে বিপ্রতীপ কোণ হিসেবে কি কি আছে? যেমন 1 নম্বর কোণ আছে এবং 4 নম্বর কোণ আছে। একইভাবে আমরা বলতে পারি 2 নম্বর কোণ আছে এবং 3 নম্বর কোণ আছে। তাহলে একইভাবে বলতে পারি 5 নম্বর কোণ আছে এবং আমাদের 8 নম্বর কোণ আছে। একইভাবে বলতে পারি আমার 6 নম্বর কোণ আছে এবং 7 নম্বর। এরা হচ্ছে আমার বিপ্রতীপ কোণ। ক্লিয়ার? আর মনে রাখবেন বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান। কি বলছি? আশা করি এই যে বিষয়টা বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান, তবে বিপ্রতীপ কোণ নিয়ে আমি একটু কথা বলে নিই। সেটি হচ্ছে যে যখন আপনি ধরেন একটা কোণ আঁকলেন, আমরা কোণের আগেই কোণের আলোচনা হচ্ছে, সমস্যা নেই, কারণ আপনাদের ওইটুকু বেসিক ধারণা রয়েছে। দেখেন ধরেন এই একটা কোণ, ঠিক আছে, ধরেন এই একটা কোণ, এই দুটো কোণ এই বিন্দুতে মিলিত হয়ে এখানে একটা কোণ উৎপন্ন করলো। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। এখানে তারা ও বিন্দুতে একটা কোণ উৎপন্ন করলো, রাইট? এখন আপনি যেটা করতে চাচ্ছেন যে এখানে এ বিন্দুটাকে, এ বাহুটাকে বর্ধিত করতে চাচ্ছেন। কি করতে চাচ্ছেন? আপনি বর্ধিত করতে চাচ্ছেন। ওকে, কি করতে চাচ্ছেন? আপনি বর্ধিত করতে চাচ্ছেন। তাহলে এই বাহুটাকে আপনি বর্ধিত করলেন, ঠিক আছে, এই বাহুটাকে আপনারা বর্ধিত করলেন। আমি এটার নাম দিলাম বি বাহু। তারপর আপনি একই সাথে এখানে সি বাহুটাকে বর্ধিত করতে চাচ্ছেন। কোন বাহুটাকে? সি বাহুটাকে বর্ধিত করতে চাচ্ছেন, ঠিক আছে। ওকে, সি বাহুকে বর্ধিত করলেন। এখন এটাকে দিলেন ডি। তাহলে এই দুটো বাহুকে বর্ধিত করার ফলে আমাদের এই জায়গায় নতুন একটি, তার বিপরীত পাশে নতুন একটি কোণ উৎপন্ন করলো। ক্লিয়ার? নতুন একটি কোণ উৎপন্ন করলো। এই কোণটাকে আমরা বলি কি? বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণটাকে আমরা বলি বিপ্রতীপ কোণ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বিপ্রতীপ কোণ। তার মানে বিপ্রতীপ কোণ পরস্পরকে সমান। ক্লিয়ার? আবার আরেকটা বিষয়, তাহলে একই সাথে আমরা কিন্তু বলতে পারি যে এটি আর এটিও কে? বিপ্রতীপ কোণ। কারণ এই দুটো পরস্পর সমান। এইভাবে চিন্তা করলে দেখবেন এটা বর্ধিত করা হয়েছে, এটা বর্ধিত করা হয়েছে। তার মানে কি এই দুটো বিপ্রতীপ কোণ। আর আরেকটা তথ্য মনে রাখবেন, এই বিপ্রতীপ কোণের আরেকটা সহজ ফর্মুলা হচ্ছে দুটো সরলরেখা পরস্পর যদি ছেদ করে তাহলে আমাদের বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আপনি এই কোণ বিপ্রতীপ, এটা বিপ্রতীপ, এটা বিপ্রতীপ, এটা বিপ্রতীপ। তাহলে আমার কথা হচ্ছে বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান। এখন পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে, ধরেন এই কোণটার মান হচ্ছে 70 ডিগ্রি, আপনার কাছে জানতে চাওয়া হলো যে ডি ও বি কোণ, ডি ও বি কোণ সমান কত?
তাহলে স্বাভাবিকভাবে আপনি বলে দেবেন যে এটিও 70°। তার মানে কি, এগুলি অঙ্ক সমাধানের সময় আপনার কি হতে পারে, প্রয়োজন হতে পারে। একইভাবে আপনি বলেন, আপনার কাছে জানতে চাওয়া হলো এ ও ডি কোণ সমান কত, এ ও ডি কোণ সমান কত। এটা দুইভাবে করতে পারেন। এক হচ্ছে এটা যদি 70 হয় আর একটা সরলরেখার উপর কত, ধরেন এই কোণটা আপনার জানা আছে, এটা একটা সরলরেখা, এটা একটা কি সরল রেখা। এই সরলরেখার উপর একটা কোণ জানা আছে, ধরেন টোটালটা যদি আপনি চিন্তা করেন এটা হচ্ছে আপনার 180°। তাহলে এখানে যদি একটা অংশ 70° হয় তাহলে অপর অংশ কত হবে, 110°। তার মানে আমরা নিশ্চিত করে বলতে পারি তাহলে এই কোণটার মান হচ্ছে কত, 110°। তাহলে খেয়াল করে দেখেন এই হচ্ছে বিপ্রতীপ কোণ। অর্থাৎ এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে পাশাপাশি দুটো কোণের সমষ্টি, এটা সবসময় আমার কত হবে, 180° বিপ্রতীপ কোণের ক্ষেত্রে। ক্লিয়ার? এবার আসুন আমাদের তাহলে এখানে মোটামুটিভাবে 1 2 3 4টা হচ্ছে বিপ্রতীপ কোণ, আরও 4টা, টোটাল 8টা বিপ্রতীপ কোণ, তাই না? ওকে, মানে এবার একটু খেয়াল করে দেখেন আমাদের এই যে 2 নম্বর কোণটা, আমি যদি বলি এখানে আরেকটা ব্যাপার, এই যে 3 নম্বর আর 6 নম্বর কোণটা এরা পরস্পর সমান। 3 আর 6 নম্বর কোণটা, যেটা আমরা এরকম একটা রেখার দুপাশে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই জায়গায় একটা দেখতে পাচ্ছি আরেকটা এই জায়গায় দেখতে পাচ্ছি। ক্লিয়ার? অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 6 নম্বর, অর্থাৎ 6 আর 3 কোণ পরস্পর কি সমান। এখন এটা পরস্পর সমান, এটা পরের বিষয়। প্রথমত হচ্ছে এই যে যখন কোনো সরলরেখা দুটো সমান্তরাল রেখাকে ছেদ করবে তখন এই যে এই জায়গায় যে কোণ উৎপন্ন করবে, এই দুটি সরলরেখা বাহুর অভ্যন্তরে তার বিপরীত পাশে এই যে কোণটা উৎপন্ন করবে এই কোণকে বলা হয় কি, একান্তর কোণ। কি? একান্তর কোণ। একান্তর কোণ। তার মানে একান্তর কোণ একটা সরলরেখার দুই পাশে উপরে নিচে অবস্থান করে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমি এটার উপরে এটা নিচে সরলরেখার দুপাশে শর্তটা দেখেন, তাহলে আমার এই 4 নম্বর কোণটা এবং 5 নম্বর কোণ এরাও হচ্ছে আমার একান্তর কোণ। ঠিক আছে? এবার আসেন তাহলে একইভাবে তাহলে অনুরূপ কোণ কোনটা, তাহলে আরেকটা কথা মাথায় রাখুন যে একান্তর কোণদ্বয় পরস্পর সমান। একান্তর কোণদ্বয় পরস্পর সমান। এবার আসেন যদি একটা সরলরেখার যদি একই পার্শ্বে অবস্থান করে, একটি হচ্ছে ভিতরে আর একটি হচ্ছে বাহিরে, কিন্তু সরলরেখার কি একই পাশে, ভিতরে বাহিরে, তখন একে বলা হয় অনুরূপ কোণ। তার মানে এখানে 2 নম্বর কোণ আর 6 নম্বর কোণ এরা হচ্ছে কি অনুরূপ কোণ, এরা কি অনুরূপ কোণ। আর অনুরূপ কোণদ্বয়ও পরস্পর সমান হয়। অনুরূপ কোণদ্বয় পরস্পর কি হয়, আমাদের সমান হয়। তাহলে খেয়াল করে দেখেন এই দুটো কোণ পরস্পর আমাদের কি সমান। তাহলে এটা যদি এই 2 নম্বর কোণটা আর 6 নম্বর যদি অনুরূপ হয়, একটা সমান্তরালের ভিতরে অপরটা বাহিরে, তাহলে ওই একই যুক্তিতে আমাদের 3 নম্বরটা ভিতরে এবং সরলরেখা একই পাশে এবং 7 নম্বরটা বাহিরে, তাহলে এদেরকেও আমরা 3 নম্বর কোণ আর হচ্ছে 7 নম্বর কোণ এদেরকেও আমরা কি বলতে পারি, অনুরূপ কোণ বলতে পারি। তার মানে এরাও পরস্পর সমান। মনে রাখার ক্ষেত্রে যেটা করতে পারেন সেটি হচ্ছে এই জেড দিয়ে এটা মনে রাখতে পারেন, আর এটাকে এফ দিয়ে মনে রাখতে পারেন, যেটা একটা ভিতরে থাকলে আরেকটা বাহিরে থাকবে। জাস্ট এক পাশে মনে রাখলে আরেক পাশে তার উল্টো এফ। উল্টো এফ বোঝেন না? এটাকে যদি উল্টিয়ে দেন তাহলে এরকম হবে। কথাটা বোঝেননি? এরকম হবে এই জায়গাটা আমি বলছি, এখান থেকে এই জায়গাটা উল্টো এফ। তার মানে একটা ভিতরে যদি হয় আরেকটা কি হবে,
ধরেন একটা বাহিরে যদি হয় আর একটা ভিতরে। ক্লিয়ার? অর্থাৎ যেটা এক পাশেই থাকবে, এক পাশেই থাকবে সেটা হচ্ছে আমার কি অনুরূপ কোণ। অনুরূপ কোণ হচ্ছে একই পাশে থাকবে। একান্তর কোণ এটা এইভাবে মনে রাখতে পারেন, একান্তর কোণের ভিতর কি আছে? অন্তর আছে। অন্তর মানে বিয়োগ, বিয়োগ মানে কি আপনার বিপরীত। তার মানে একান্তর কথাটা থাকলে এই কোণ দুটো বিপরীত পাশে অবস্থান করবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা তিনটা কোণ পেলাম, তিনটেই হচ্ছে আমাদের পরস্পর সমান। একান্তর কোণ দুটি পরস্পর সমান, অনুরূপ কোণ দুটি পরস্পর সমান, বিপরীত কোণ দুটি পরস্পর সমান। এই হচ্ছে সমান্তরাল রেখার সাথে আমাদের কোণের রিলেশনশিপটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্লিজ একটু দ্রুত